আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে সর্বশেষ যে আলোচনা দেখছিলাম সেটা হচ্ছে, যদি আমাকে একটা ভেক্টর দেওয়া থাকে, মনে করো আর, এবং যদি বলা থাকে যেটাকে দুইটা লম্ব উপাংশে বিভাজন করো, এটা একটা এটা একটা, এবং যদি আমাকে একটা যে কোনো কোণ দেওয়া থাকে, মনে করো এই কোণটা দেওয়া থাকলে হচ্ছে তোমার থিটা, তাহলে এই উপাংশটা কত হবে? আর cos থিটা, মানে যার সাথে কোণ তার সাথে cos থিটা। আর এই উপাংশটা কত হবে? আর sin থিটা। এটা আমরা গত ক্লাসে সর্বশেষ আমরা জিনিসটা দেখছিলাম, তোমরা বুঝতে পারছো সবাই আশা করি। এখন দেখো এই জিনিসটা বাস্তবে কোথায় কাজে লাগে, এই জিনিসটার কিছু উদাহরণ যেগুলো তোমাদের বইয়ে আছে এবং যেগুলো পরীক্ষায় আসে এবং পড়তে হবে, এই জিনিসটার কয়েকটা বাস্তব উদাহরণ দেখবো আমরা, যে আমাদের ভেক্টর যে দুটো ভাগ ভাগ করতেছি বা ভেক্টরটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আসলে কোথায় কাজে লাগে। তো এটা প্রথম যে উদাহরণটা বইয়ের মধ্যে পাবা তোমরা, সেটা হচ্ছে তোমার মানুষের হাঁটা বা পায়ের হাঁটা। মানুষের হাঁটার সময় এই যে ভেক্টরের লম্ব উপাংশ বিভাজন করা, হাঁটার সময় এটা আসলে কাজে লাগে। এটা কিভাবে কাজে লাগে? মনে করো আমরা যখন আমাদের পা দিয়ে কোথাও হাঁটি, মনে করো এটা হচ্ছে আমাদের পাটা, হ্যাঁ, আমরা যখন হাঁটি আমরা কিন্তু আসলে যে তির্যক ভাবে মাটিতে পা ফেলি, তাই না? মানে যখন আমরা মানে মাটিতে পাটা দেওয়ার পরে যখন আমরা মানে সামনে আগানোর চেষ্টা করি, আমরা কিন্তু মানে একবারে সোজাসুজি মনে করো সমান এভাবে পাটা ফেলতেছি, আবার উঠে আরেক জায়গায় এভাবে ফেলতেছি, আবার উঠে আরেক জায়গায় এভাবে ফেলতেছি, এরকম কিন্তু আসলে এখন হয় না। মনে করো এই যে পাটা এভাবে নিয়ে যেয়ে উঠানোর সময় তির্যক ভাবে মাটিতে এভাবে চাপ পড়ে। তার মানে মনে করো যে পাটা উঠানোর সময় এই জায়গায় না, মনে করো যে পাটা উঠানোর সময় যে আঙ্গুলের উপরে এভাবে একটা ভর পড়ে, তোমরা হাঁটার সময় এটা খেয়াল করে দেখবা। তো এতে করে কি হয়, যখন এরকম ভাবে তির্যক ভাবে মাটিতে পা ফেলা হয় তখন কি হয়, তোমরা জানো যে নিউটনের যে তৃতীয় সূত্র, তাই না? যদি আমরা এটা পরবর্তীতে দেখবো আরো, নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স যে অধ্যায়টা আছে সেখানে আমরা দেখবো যে মাটিতে বা যে কোনো জিনিসে যে বলটা প্রযুক্ত করা হয় সেই জিনিসটা আবার আমাদেরকে ওই বস্তুটাকে ওই সমপরিমাণ এবং বিপরীতমুখী একটা বল দেয়। তাহলে যদি তুমি মাটিতে এরকম ভাবে বল দাও, তাহলে মাটিটাও কি করবে? তোমাকে এই যে উপরের দিকে এরকম একটা ধাক্কা দিবে, তাই না? মাটিতে মনে করো তোমাকে এরকম ভাবে একটা উপরের দিকে ধাক্কা দিল, তো মনে করো আমি এই বলটার নাম দিচ্ছি হচ্ছে আর। তুমি মনে করো মাটিতে এই ধাক্কাটা দিছো, এটা আমরা বলতে পারি তোমার ওজনটা মূলত এমজিটা। মাটি তোমাকে যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে সেটাকে বলতেছে আমি হচ্ছে আর। এখন এই আরটাকে আমি দুটা মানে এখন মনে করো তুমি এখানে দিছিলে হচ্ছে এই কোণে, এখন একটা থিটা কোণে, তার মানে ও তোমাকে এখন দিবে কি? ওর বিপরীত দিকে সরাসরি, তার মানে এই কোণটার মানটাও হবে কত? থিটা। এখন তোমাকে মাটি যে বলটা দিল উপরের দিকে, মাটিটা যে তোমাকে ধাক্কা দিল, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে এদিকে যাবে, একশো বরাবর, তাহলে যদি কোণটা দেওয়া আছে একশোকের সাথে, এটা কত হবে? আর cos থিটা। এটাই আমরা একটু আগে দেখলাম যে যার সাথে কোণ হবে সেটা হবে cos থিটা। আর একটা উপাংশ হবে এদিক বরাবর, এটার মানটা কত হবে? তাহলে আর sin থিটা। যার সাথে কোণ নাই সে হচ্ছে কি? sin থিটা। তাহলে এখন দেখো এই দুটো মানে এই জিনিসটা আমাদের মানে কাজ করে কিভাবে, দেখো একটা অংশ হচ্ছে উপরের দিকে, হ্যাঁ, মানে হাঁটার সময় মাটি আমাদেরকে যে বলটা দিচ্ছে, পৃথিবী আমাদেরকে যে বলটা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে উপরের দিকে, এই দুটো অংশ ভাগ করে একটা চলে যাচ্ছে উপরের দিকে আর একটা কোন দিকে? সামনের দিকে। তো এই কারণে এই যে উপরের দিকে যে অংশটা, এই অংশটা আসলে কাজটা কি? এই অংশটা আমাদের শরীরের যে ওজন, সেই ওজনটাকে কি করে? ওজনটা আমাদের শরীরের ওজনটা প্রযুক্ত হয় কোন দিকে? নিচের দিকে। আমাদের এমজিটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। এর বিপরীত দিকে যেহেতু এই আর সাইন থিটাটা, তাহলে ওটা কি করে? আমাদের শরীরের ওজনটাকে কিছুটা কমাই দেয়। অর্থাৎ এই অবস্থায় আমাদের ওজনটা কি হবে? এমজি মাইনাস আর সাইন থিটা। আর দেখো সামনের দিকে যে অংশটা আর কোস থিটা, এই অংশটা কি করে? এই অংশটার কারণেই আসলে আমরা মাটির ধাক্কার কারণে বা সামনে যখন আমরা আগে যাই, এই অংশটা আমাদেরকে সামনে নিয়ে যায়। আর উপরের দিকে যে অংশটা মানে আর সাইন থিটা, সেই অংশটা আমাদের শরীরের যে আপাত ওজন, আমাদের যে ভর, আমাদের যে ওজন, সেই ওজনটাকে কিছুটা কমাই দেয় বা হাঁটার সময় আমাদের হালকা মনে হয়। মানে সাধারণ দাঁড়ার সময় আমাদের যে ওজনটা অনুভব করি, এর সাথে যখন আমরা হাঁটা শুরু করি তখন আমাদের ওজনটা, বা দৌড়ানোর সময় তখন আমাদের ওজনটা মানে স্থির অবস্থার চাইতে কিছুটা হলেও মানে হালকা অনুভূত হয় বা ওজনটা কম মনে হয়। এটা কি কারণে? এই যে ভেক্টর বিভাজনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ভেক্টরের উপরের দিকে যে অংশটা, সেই অংশটা তো আমার উপরের দিকে কাজ করতেছে, তার মানে এমজির বিরুদ্ধে কাজ করতেছে, ওজনের বিরুদ্ধে কাজ করতেছে, এই জন্যই আসলে এই সময় হালকা মনে হয়। তো এটা হচ্ছে লন্ডনের কাজের প্রথম উদাহরণ ছিল। দ্বিতীয় যে উদাহরণটা সেটা হচ্ছে লন রোলার। হ্যাঁ, লন রোলার আসলে কি? তোমরা দেখছো এটা লন রোলার অনেক সময় যে ক্রিকেটের মানে পিচ ঠিক করার জন্য দেখো যে লন রোলার অনেক সময় চালানো হয়, অনেক সময় এটাকে ঠেলে নিয়ে যাওয়া হয়, অনেক সময় টানে নিয়ে আসা হয়। অথবা তুমি এটাকে চিন্তা করতে পারো, তোমার ওই যে ট্রলি ব্যাগ গুলো আছে যেগুলো অনেক সময় কাপড় চোপড় বা বিভিন্ন জিনিস এক জায়গা থেকে জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, এই ট্রলি ব্যাগের সাথে চিন্তা করতে পারো। আচ্ছা, তো এই লন রোলারটাতে কি থাকে? মনে করো এখানে একটা চাকা থাকে এরকম গোল, হ্যাঁ, লন রোলারটাতে, যেটা দিয়ে মাটিকে মানে পিষা হয় অনেক সময় রাস্তা ঠিক করার সময়, দেখো না? অথবা ক্রিকেট গ্রাউন্ডে এগুলো তোমরা বেশি দেখতে পাবা। এবং এটার সাথে মনে করো এই যে এখানে একটা হ্যান্ডেল লাগানো থাকে, এখানে একটা মনে করো হ্যান্ডেল লাগানো আছে। এখন এটাকে যখন এখানে প্রযুক্ত করা হয়, এবং এখানে একটা তোমার খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন হচ্ছে যে একটা লন রোলারকে অথবা একটা ট্রলি ব্যাগকে মানে টেনে নিয়ে যেতে তোমার বেশি শক্তি লাগবে নাকি এটাকে তুমি যদি ঠেলে নিয়ে যাও, কোন সময় বেশি শক্তি লাগবে?
মানে টেনে নিয়ে গেলে তোমার শক্তি মানে বেশি খরচ হবে নাকি টানলে, মানে তোমার টানে নিয়ে যাওয়া উচিত নাকি ঠেলে নিয়ে যাওয়া উচিত, এটা আসলে তুমি উত্তরটা এখানে পাই যাবা। তো দেখো মনে করো এই রোলারটা এখানে তুমি একটা প্রযুক্ত করতেছো, এভাবে এভাবে তুমি একটা বল প্রযুক্ত করতেছো যে কোনো একটা, হ্যাঁ। এরপরে এর ফলে কি হবে, তুমি এই যে বলটা প্রযুক্ত করতেছো মানে এখন ঠেলার সময় মনে করো আমি এই অবস্থাটাকে বললাম ঠেলার সময় বিষয়টা কি হচ্ছে এটা দেখো আগে। ঠেলার সময় কি হবে, তুমি নিচের দিকে এই যে বলটা ঠেলতেছো, এখন কি হবে এটা এখানে যে দুটো অংশে আমরা মনে করো বিভক্ত করতে যাচ্ছি। তো একটা অংশ মনে করো, দুটো অংশ যদি বিভক্ত করি, একটা যাবে এইদিকে আর একটা কোন দিকে, এইদিকে। তাহলে মনে করো এখানে তুমি একটা কোণ করে তো ঠেলছিলা, মনে করো এই কোণটার নাম দিচ্ছি আমরা কি, মনে করো যে এই কোণটা, এই কোণটা হচ্ছে কত, থিটা, তাই না? তাহলে এটা যদি থিটা হয়, এই যে এদিক বরাবর মনে করে যাচ্ছিল, এটাও কি হবে, থিটা। তাহলে এই যে এই পাশে যে আমরা লম্ব অংশটা বিভাজন করবো, এটার মানটা কত হবে, যার সাথে কোস যার সাথে থিটা তার সাথে কোস, যার সাথে কোণ তার সাথে কোস, তাহলে কোস থিটা। আর বিপরীতটা কি হবে, যার সাথে কোণ নাই তার সাথে হবে সাইন, তাহলে এটা হবে কি আর সাইন থিটা। তাহলে দেখো এখান থেকে তুমি কি বুঝতে পারছো, আচ্ছা দেখো আমি যদি টানার সময়টা লিখি, টানার সময় যেভাবে যখন তুমি টানতেছো তখন কি হচ্ছে, তাহলে তুমি খুব সহজে কম্পারিজন করতে পারবা, খুব সহজে দুটোর মধ্যে পার্থক্য করতে পারবা। যখন তুমি টানতেছো তখন কি হচ্ছে, মনে করো এবারেও ওই যে চাকাটা, রোলারের চাকাটা অথবা ট্রলি ব্যাগের চাকাটা, এবং এবার তুমি মনে করো টানতেছো, তার মানে এই যে এখানে মনে করো হাতলটা রাখা আছে, তুমি এবার বলটা প্রযুক্ত হচ্ছে কোন দিকে, এই টানতেছো এভাবে বলটা প্রযুক্ত হচ্ছে, বা এখানেও বলটা ওইভাবে প্রযুক্ত হচ্ছে। এখানে যদি তুমি দুটো অংশ বিভাজন করতে চাও কিভাবে করবা, এই যে মনে করো এটা হচ্ছে কোনটা, এই যে এই পাশে তুমি একটা বিভাজন করতে পারো, মনে করো এটা হচ্ছে থিটা, তাহলে এই পাশে একটা অংশ বিভাজন করলা, আর একটা অংশ বিভাজন করলা কোন দিকে, উপরের দিকে। এই পাশে যে অংশ বিভাজন করলা এটার মান কত হবে, এর সাথে যেহেতু কোস বা এর সাথে থিটা, এর সাথে কোণ, যার সাথে কোণ তার সাথে কোস, তাহলে এটা হবে আর, এটার মান যদি আর হয়, হ্যাঁ এখানেও মনে করো এটার মান আর ছিল, মানে আর বলে তুমি প্রযুক্ত করছিলা, এটার মান কত হবে আর কস থিটা, আর এটার মান কত হবে আর সাইন থিটা। এখন তুমি বলো দেখি যে দুইটার ক্ষেত্রে মানে কোনটা তোমার কাছে সহজ মনে হচ্ছে, মানে টানার ক্ষেত্রে তোমার কাছে সহজ মনে হবে নাকি ঠেলার ক্ষেত্রে সহজ মনে হবে। দেখো আগের বিষয়টার সাথে কিন্তু মিল আছে, এখানে দেখো দুটো অংশ বিভাজন হচ্ছে, একটা নিয়ে যাচ্ছে তোমার কোন দিকে, সামনের দিকে, এখানেও দেখো একটা নিয়ে যাচ্ছে কোন দিকে, সামনের দিকে। এখানে ঠেলার সময় আরেকটা অংশ সেটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। এখানে আরেকটা অংশ ঠেলার সময় মানে টানার সময় কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। এখানে কাজ করতেছে নিচের দিকে, এটা উপরের দিকে। এই অংশটা কি কাজ করতেছে, এই অংশটা আর সাইন থিটাটা, এটা তোমার রোলারটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর বলতে এখানে তুমি যে বলে দিচ্ছিলা, মনে করো এটা যদি এফ হয় তাহলে এফ সাইন থিটা, এই বলটা তোমার ওই রোলারটাকে অথবা তোমার ট্রলি ব্যাগটাকে সামনে নিয়ে যাচ্ছে। আর এটা কি করতেছে, এটা যেহেতু নিচের দিকে, তো নিচের দিকে তো ওটার ওজনটা কাজ করতেছে আগে থেকেই, তাহলে নিচের দিকে তোমার আর কোস থিটা ওজনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তাহলে ওজন যদি এই বস্তুটার এমজি হয়, তাহলে এখন ওজনটা কত হচ্ছে মোট, এমজি প্লাস আর কোস থিটা। বুঝতে পারছো যে এই আর কোস থিটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা ওজনটা কি করে দিচ্ছে, আরো বাড়িয়ে দিচ্ছে। আর এখানে কি হচ্ছে যে তোমার ওজন হচ্ছে কোন দিকে, নিচের দিকে, ওজন নিচের দিকে, আর এই আর সাইন থিটা কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। তার মানে এখন ওজনটা কত হবে বলো দেখি, এমজি থেকে এই আর সাইন থিটাটা মাইনাস হয়ে যাবে, এমজি মাইনাস আর সাইন থিটা। তাহলে ওজনটা কোথায় কম হবে, এখানে দেখো ওজনটা বাড়ে যাচ্ছে, আর কোস থিটা মানে কিছুটা অংশ ওজন বাড়ে যাচ্ছে আরো, মানে এখন বেশি আরো ভারী মনে হবে, এখন ঠেলাটা আরো বেশি কঠিন হবে। আর টানার সময় দেখো এমজি থেকে আর সাইন থিটা এতটুকু পরিমাণ অংশ তোমার কমে যাচ্ছে, মানে ওজনটা কিছুটা এখন তোমার কম মনে হবে। এই কারণে তোমার এটা যদি প্রশ্নে আসে, অনেক সময় আসে, এটা একটা কমন প্রশ্ন যে কোনটা আসলে সহজ, টানাটা সহজ হবে নাকি ঠেলাটা সহজ হবে, তুমি কি বলবা যে টানাটা সহজ হবে। কেন, কারণ টানার সময় একটা উপাংশ তোমার উপরের দিকে থাকতেছে, যেটা আসলে ওই বস্তুটার ট্রলি ব্যাগ বলো বা রোলারটার ওজনটা কমাই দিচ্ছে কিছুটা, আর ঠেলার সময় ওজনটা আরো বাড়ে যাচ্ছে। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসে যে এই যে রোলারগুলো তোমরা দেখো ক্রিকেট মাঠে, এখানে আমরা বললাম কি যে টানাটা আসলে সহজ, যে টানলে তোমার শক্তি কম, মানে যদিও একটা বস্তুর যদি ওজন কম হয় তাহলে তোমার শক্তি কম লাগবে না। এটা আমরা দেখলাম এখানে ম্যাথমেটিক্যালি প্রমাণ করি যে টানাটাই সহজ হবে, টানার সময় তোমার শক্তি কম লাগবে। তাইলে ক্রিকেট গ্রাউন্ডে তোমরা দেখবা যে টানা হয় না কখনোই, সবসময় এটাকে ঠেলে নিয়ে যাওয়া হয়। তো এটা একটা প্রশ্ন তোমার থাকে এখানে যে রোলার টানাটা সহজ, তারপরেও কেন ক্রিকেট গ্রাউন্ডে এটাকে টেনে নিয়ে যায়, এটাকে ঠেলে নিয়ে যাওয়া হয়। তো কেন নিয়ে যাওয়া হয়, ক্রিকেট গ্রাউন্ডে আসলে উদ্দেশ্যটা কি, ওটাকে মাঠটাকে সোজা করা, তাই না, সমান করা, মানে এখানে যত বেশি পারা যায় তত বেশি ওজন দেওয়া, তত বেশি ভর দেওয়া। এখানে তো আসলে মানে যে কাজ করতেছে তার জন্য সহজ হয়, এটা কি আসলে উদ্দেশ্য না, এখানে তো উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে যেন মাটিটাকে যত বেশি ওজন প্রযুক্ত করা যায়। তাহলে ওজন বেশি প্রযুক্ত হয় কোথায়, যখন তুমি ঠেলে নিয়ে যাও, তাই না। এই কারণে রোলারটা টানা যদিও সহজ, তারপরেও ক্রিকেট মাঠে যেন বেশি মাটিটাতে ওজন প্রযুক্ত হয়, মাটিটা যেন বেশি চাপ পায়, এই কারণে এটাকে টেনে নিয়ে যায়, না নিয়ে যায় এটাকে সবসময় ঠেলে নিয়ে যাওয়া হয়। এভাবে তুমি যদি এই প্রশ্নটা আসে এভাবে উত্তর দিয়ে দিতে পারো। আচ্ছা দেখো তাহলে আমরা দুইটা উদাহরণ দেখলাম। এরপর যে উদাহরণটা আছে সেটা হচ্ছে নৌকার গুণ টানা, হ্যাঁ মানে গুণ বলতে হচ্ছে দড়ি। 3 নম্বরে আমি যদি লিখি নৌকার গুণ টানা। আচ্ছা মনে করো এটা একটা নদী, হ্যাঁ এটা হচ্ছে নদীর পাড়টা, মনে করো এখানে কোনো একটা নৌকা আছে,
হ্যাঁ, মনে করো এই যে এরকম একটা নৌকা, মনে করো এই নৌকা। তো এটা বর্তমান সময় তো নৌকা খুব একটা দেখা যায় না, আগে অনেক সময় নদী পারাপারের সময় এই নৌকাটা দিয়ে একটা দড়ি বাঁধা থাকতো, দড়ি বাঁধে মনে করো অনেক সময় পানি কম হয়, যেখানে নৌকাটা খুব মানে ভালোভাবে চলতে পারে না, তখন কি করা হয়, এখান থেকে একটা দড়ি বাঁধে, এই যে পাড়ে মনে করো এখানে একটা, এখন একটা মানুষ আছে, এখানে একটা মাঝি আছে, সে এই যে দড়িটাকে নিয়ে এটাকে টানে নিয়ে যায়। ওটাকে টানে নিয়ে গেলে ফলে কি হয়, এই নৌকাটাও আস্তে আস্তে মানে ওইদিকে চলে যায়, মানে যখন পানি কম থাকে তখন এটা করা হয়। তো এই ক্ষেত্রে কি হয়, ওই নৌকা মাঝিটা টানতেছে এদিকে, তাই না, এদিক বরাবর ও একটা বল দিচ্ছে নৌকাটার উপরে, মনে করলাম ধরলাম আমি হচ্ছে এই বলটার নাম হচ্ছে কি এফ, মানে এফ বলে এটাকে টানতেছে, মানে কোনো নির্দিষ্ট একটা বল 10 হতে পারে, 20 হতে পারে, 40 হতে পারে। এটাকে যদি আমরা দুটো অংশে বিভাজন করি তাহলে কি হবে, এই এফটাকে দুটো অংশ মনে করি যে এত কোণ করে একশকের সাথে ধরো থিটা কোণ করে টানতেছে, তাহলে এটা উপাংশটা কত হবে এদিক বরাবর এফ, যেহেতু কোণটা থিটাটা এফ এর সাথে এটার সাথে, তো কি হবে এফ cos থিটা। আর এদিক বরাবর যদি একটা উপাংশ বিভাজন করি তাহলে এই উপাংশটার মান কত হবে এফ, মানে এর সাথে যেহেতু কোণ নাই তাহলে এটা কি হবে এফ sin থিটা। তাহলে এখানে দেখো নৌকার গুণ টানার সময় কি হচ্ছে, একটা অংশ কাজ করতেছে তোমার সামনের দিকে, আর একটা অংশ কাজ করতেছে কোন দিকে, তোমার উপরের দিকে। এই কারণে এই উপরের দিকে যে অংশটা কাজ করে সেটা কি করতেছে আসলে আগের মতোই, সেই অংশটা তোমার নৌকার ওজনটাকে বা নৌকাতে যে জিনিসগুলো আছে তার ওজনটাকে কিছুটা কমাই দিচ্ছে, ওজনটাকে মানে কম অনুভূত হচ্ছে। আর এই যে সামনের দিকে যে অংশটা, সেই অংশটা কি করতেছে, নৌকাটাকে ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বরে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার পাখির উড্ডয়ন। যে ভেক্টরে যে তোমার লম্ব পাংশ বিভাজন, এটা কোথায় কাজে লাগে, পাখি যখন উড়ে, পাখি উড়ে কিভাবে সেটা যদি ব্যাখ্যা করা যায়, মানে সেটা আমরা এই লম্ব পাংশের মাধ্যমে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। তো মনে করো একটা পাখি, হ্যাঁ, মানে মনে করো এরকম একটা পাখি, এটা মনে করো এই যে তোমার পাখির ডানাটা, হ্যাঁ, এই পাশে মনে করো একটা, এই পাখির ডানাটা, এটা হচ্ছে মনে করো পাখির শরীরটা বা লেজটা। তো পাখিটা যখন তোমার বাতাসে উড়ে, পাখি উড়ে কিভাবে, পাখি হচ্ছে বাতাসে ভর দেয়, ওই বাতাসটা আবার বিপরীতে একটা ক্রিয়া করে, বিপরীতে একটা প্রতিক্রিয়া দেয় পাখিটাকে, যার কারণে পাখিটা কি করে মানে উপরে উড়ে থাকতে পারে বা উপরে ভাসে থাকতে পারে বা ও চলাচল করতে পারে বাতাসের উপরেই। তো পাখিটা মানে যে মাটির উপরে বাতাসের উপরে পাখিটা যে ভর দেয় সেটা কি আসলে সোজাসুজি ভাবে দেয়, মানে পাখি কি সবসময় সোজাসুজি ভাবে ভর দেয় তা না, পাখি যখন এইভাবে ভর দেয় তখন আসলে তির্যক ভাবে, মানে এই যে একটা অ্যাঙ্গেল হয়ে আসলে মাটির উপরে বা বাতাসের উপরে তার ভরটা পড়ে। তো পাখিটা কিভাবে এখানে বাতাসের উপরে ভর দেয়, মনে করো এই যে তির্যক ভাবে এইভাবে, হ্যাঁ, এই ডানা দিয়ে মনে করো কি এভাবে, ঠিক আছে, তো এই ডানা দিয়ে এভাবে, এই ডানা দিয়ে এভাবে, তার ফলে কি হয়, এটা হচ্ছে পাখি, মানে পাখিটা মনে করো এইভাবে মনে করি এফ দিচ্ছে, এর ফলে বাতাসটাও কি করে, বাতাসটা আবার এই পাখিটাকে এইভাবে এই এফ বলটাই ফিরিয়ে দেয়, এদিকেও কি করে আবার ওই এফ বলটাকেই ফিরিয়ে দেয়। এখন দেখো এই যে এফ বলটা, এটাকে তুমি যদি রূপাংশ ভাগ করতে চাও, মনে করো এখানে একটা আমরা কোণের কথা যদি বলি যে এত কোণ করে তোমার মনে করো বল দিচ্ছিল পাখিটা, আবার তাহলে অত কোণ করেই মানে ওই একই কোণে পাখিকে একই বল দেওয়া হচ্ছে বা বাতাসটা একই বল দিচ্ছে, মানে বিপরীত প্রতিক্রিয়া সমান হয়। তাহলে এটাকে যদি তুমি রূপাংশ ভাগ করতে চাও, এদিকের কোণটা কত হবে, যদি এর সাথে কোণ তাহলে এটা হবে এফ cos থিটা, এদিকে যদি একটা রূপাংশ ভাগ করতে এটা কত হবে এফ sin থিটা। এটার ক্ষেত্রে এই যে পাখিটাকে বাতাসে যে বলটা দিচ্ছে এদিক বরাবর, এটাকে যদি রূপাংশ ভাগ করো, এদিকে রূপাংশটা কত হবে এফ cos থিটা, উপরের দিকে রূপাংশটা কত হবে এটা f sin থিটা, তাহলে f sin থিটা আর একটা f sin থিটা, দুটো f sin থিটা কত হবে 2f sin থিটা, মানে f sin থিটা যোগ f sin থিটা 2f sin থিটা। তো দেখো এখানে কয়টা বল কাজ করলো, বলটাকে আমরা ভাগ করলাম, কয়টা বল দেখতে পাচ্ছি সর্বশেষ, দেখো একটা হচ্ছে তোমার ডান দিকে মনে করো f cos থিটা, আরেকটা কোন দিকে বাম দিকে, এটা কি f cos থিটা। তো দুটো যদি একই সমান মান হয়, এই যে এটার মান কত f cos থিটা, এটার মান কত f cos থিটা, দুটোর মান একই না, দুটো যদি একই হয় এবং ক্রিয়াশীল আছে কত ডিগ্রি কোণে, 180 ডিগ্রি কোণে, 180 ডিগ্রি যদি কোণ হয়, এটা বিশেষ ক্ষেত্রে আলোচনা করছিলাম, আমরা কি দেখছিলাম যে 180 ডিগ্রি যদি কোণ হয় মাঝখানের কোণটা দুটো ভেক্টরে, তাহলে লব্ধি কত হয়, লব্ধি হয় p ডিফারেন্স q, দুটোর মধ্যে যেটা বড় সেই বড়টা থেকে ছোটটা মাইনাস। এখন যদি দুটো সমান হয় তাহলে লব্ধি কত হবে, 0 হবে। তাহলে এখানে দেখো এটাই হচ্ছে f cos θ আর f cos θ দুটো সমান এবং এদের মাঝখানের কোণটা কত ডিগ্রি, মাঝখানের কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই দুটোকে তুমি যদি লব্ধি করো, এই দুটো লব্ধি করে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, মানে দুটো ভেক্টর থাকলেও, দুদিকে দুটো বল থাকলেও একটাকে মাইনাস করে দিচ্ছে। মানে মনে করো কেউ এদিকে টানতেছে 5 নিউটন বলে, আবার এদিকে আরেকজন টানতেছে 5 নিউটন বলে, মানে কেউ কারো থেকে বেশি শক্তিশালী না, দুজনই সমান, মানে কেউ জোরে টানতে পারতেছে না, মানে কেউ কারো থেকে আসতে পারছে না, দুজনের শক্তি সমান। তাহলে তোমার কাছে মনে হবে যে মাঝখানে যে জিনিসটা আছে ওই জিনিসের উপর কোনো বলই প্রযুক্ত হচ্ছে না, মানে ওই জিনিসটা টানাই হচ্ছে না, মানে জিনিসটা একেবারে স্থির হয়ে থাকে, মানে দুই দিকের কোনো দিকে যাবে না। যদি এরকম হয়তো একটা দিকে বেশি শক্তি প্রযুক্ত করা হচ্ছে তাহলে ওইদিকে যেতে, আরেকটা দিকে কম শক্তি প্রযুক্ত করা হচ্ছে তাহলে ওই দিক থেকে সরে আসবে। এখানে দেখো দুটো দিকে একই বল প্রযুক্ত করা হচ্ছে, এর মানে দুটো দিকের কোনো দিকে যাবে না, বা এই বল দুটা মানে একটাকে নাকচ করে দিবে, একটাকে ডিলিট করে দিবে। তাহলে বল আর থাকতেছে কোথায়, উপরের দিকে দেখো 2f sin θ, তার মানে পাখিটা এখন কি করবে, ডান দিকেও যাবে না বাম দিকেও যাবে না, এই 2f sin θ বলটা যদি শুধু উপরের দিকে আছে, যেদিকে কোনো বল নাই,
এই পাখিটা এখন এই ঘরের মাধ্যমে মানে এই যে বাতাসের যে বিপরীত ক্রিয়া বাতাসের যে প্রতিক্রিয়া এটার মাধ্যমে সে আসলে উপরে উড়ে যাবে, সে ডান দিকেও যাবে না বাম দিকেও যাবে না। এখন দেখো অনেক সময় পাখি তো আসলে সবসময় উপরের দিকে উড়ে না, অনেক সময় পাখি উঠতে উঠতে দেখো ডান দিকে উড়ে, তাই না? পাখি উঠতে উঠতে অনেক সময় আবার বাম দিকে মানে বাম দিকে উড়ে। তো সেটা কিভাবে উড়ে? মনে করো এই যে এখানে দুটো বল দেওয়া হলো, এটা হচ্ছে এফ আর এটা এফ, এই দুটোর মধ্যে কোনো একটা যদি মানে পাখিটা ইচ্ছা করে সে কম বেশি করে দেয়, আমরা তো দুটো ধরে নিচ্ছি সমান, যে দুই ডানা দিয়ে সে সমানভাবে ভর দিচ্ছে। এখন যদি দুটো ডানার মধ্যে মনে করো এটা দিল এফ আর এটা দিল মনে করো 2f, মানে ওই ডানাটা দিয়ে এটাতে কি দিল আর বেশি বলতে, তাহলে কি হবে? আমরা যদি এরকম বিভক্ত করছিলাম এটা কত হবে 2f cos θ আর এটা কত হবে f cos θ। তাহলে এখন দেখো এখন কিন্তু আর দুটো ডিলিট হয়ে যাচ্ছে না, একটা একটা কাগজ করে দিচ্ছে না, এদিকে কিন্তু বলটা বেশি 2f cos θ, এদিকে কি শুধুমাত্র f cos θ, মানে 2f cos θ থেকে এটাকে মাইনাস করে দিলেও এদিকে কি থাকতেছে f cos θ থাকতেছে। মানে এদিকে যদি পাখিটা এই ডানা দিয়ে বেশি ভর দেয় তাহলে এই যে এদিকে একটা উপাংশ থাকে যাচ্ছে অবশিষ্ট, এই উপাংশটার কারণে পাখিটা তোমার ডান দিকে বা এই দিকে উড়ে চলে যাবে। আবার যদি বিপরীতটা হয়, মনে করো এদিকে f বলে দিচ্ছে, তাহলে এই উপাংশটা f cos θ হবে। মনে করো এই ডানাটা দিয়ে এবার বল দিচ্ছে কত বা বল দিচ্ছে কত 2f, তাহলে কি হবে এই দিকের যে উপাংশটা সেই উপাংশটা হবে কত 2f cos θ, আর এই দিকের উপাংশটা কি f cos θ থাকবে। তাহলে 2f cos θ থেকে তুমি যদি f cos θ মাইনাস করে দাও তাহলে কি হবে এই পাশে একটা f cos θ থেকে যাবে, যার ফলে পাখিটা সে এই মানে উপরে শুধু উড়ে না যায়, উপরে তো উঠবেই, এই উপরে যে 2f cos θ আছে 2f sin θ আছে সেটার উপরে উঠবে, আর এদিকে যে একটা f cos θ থাকে যাচ্ছে অতিরিক্ত সেটার কারণে সে এদিকে কিছুটা উড়ে যাবে। তার মানে যদি পাখি দুইটা ডানা দিয়ে সে সমান পরিমাণ ভর দেয় তাহলে সে শুধু উপরে উঠবে, যদি সে ডান দিকেটাতে বেশি ভর দেয় তাহলে সে ডান দিকে চলে যাবে, আর যদি সে বাম দিকেটাতে বেশি ভর দেয় তাহলে সে বাম দিকেটাতে চলে যাবে। আচ্ছা দেখো তাহলে এগুলো ছিল তোমার হচ্ছে ভেক্টরের যে উদাহরণগুলো দেওয়ার জন্য, মানে ভেক্টরের যে লম্বাংশ বিভাজন বা ভেক্টরের যে লম্বাংশ আমরা শিখলাম সেই শিখাটা আমরা আসলে লাভটা কোথায় বা সেটা বাস্তব জীবনে কোথায় কাজে লাগে সেই বিষয়টা আমরা আসলে দেখলাম। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাস